মাঝে, মাঝেই আপনাদের মাঝ থেকে এরকম কিছু পেশেন্ট পাই যে হাত ঝিমঝিম করতে থাকে। অর্থাৎ দেখা যায় যে হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং পাশে যে আঙ্গুল আছে সেই আঙ্গুলে ঝিমঝিম করে ব্যথা করতে থাকে, অবশ লাগে। তো তার আমরা একটা রোগ পাই, সেই রোগটাকে বলি কার্পাল টানেল সিনড্রোম, সংক্ষেপে বলি সিটিএস। এবং অনেক ক্ষেত্রে এই ধরনের পেশেন্ট গুলো দেখা যায় যে রাতের বেলা ব্যথা বেড়ে গেছে এবং হাত বারবার ঝাড়তেছেন, এরকম কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে কিছু রুগী আসেন। তো এই ধরনের রুগী যখন আসেন আমাদের মাঝে, তখন আমরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখি যে এটা কি হাতের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যা, অথবা অনেক সময় দেখা যায় ঘাড় থেকে ব্যথা যদি হাত পর্যন্ত আসে তাহলে সেক্ষেত্রে সেটা আবার ভিন্ন কিছু নির্দেশ করে। এবং এই রোগের প্রকোপটা খুব কম এই কথা বলা যাবে না। আমাদের হাতের যে কবজি আছে সেই কবজির নিচ দিয়ে আমাদের রক্তনালী, তারপর স্নায়ু বা নার্ভ যেটাকে বলি সেই নার্ভ, তারপর যে বিভিন্ন মাংসপেশির টেন্ডন, অর্থাৎ আমরা যেই মাংসপেশি হাড়ের সাথে যার মাধ্যমে লাগানো থাকে সেই সংযোগের যে রগগুলা থাকে সেই জিনিসগুলা সেখানে সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে রাখেন। এবং সেই জায়গায় যেই ক্যানালটা আছে এবং সেটার উপরে যে কার্পাল টানেল বলি সেটার উপর দিকে আবার সেই জিনিসটাকে ধরে রাখার জন্য এক ধরনের ব্যান্ডের মতো আছে ন্যাচারাল, সেটাকে আমরা ফ্লেক্সর রেটিনাকুলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যেই টানেলটা তৈরি হলো সেই টানেলের ওভার ইউজের কারণে, ওভার ওয়ার্কের কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের যে ফ্লেক্সর যে রেটিনাকুলাম আছে, অর্থাৎ যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটা অনেক ক্ষেত্রে মোটা হয়ে যায়, হাইপারট্রফিড হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা ফুলে যায়, ইনফ্লামেশন থেকেও ফুলে যায়। এই ধরনের কিছু হয়ে সেই যে নার্ভটা থাকে, যে নার্ভটাকে আমরা বলি মিডিয়ান নার্ভ, সেই নার্ভকে অনেক সময় চেপে রাখে। অনেক ক্ষেত্রে এই ব্যথাটা, এই যে রিস্ট জয়েন্ট আছে সেই জয়েন্টের অনেক ক্ষেত্রে এখানে আমরা যেটাকে বলি নিচ দিয়ে থাকে চামড়ার নিচে, সেখানে থাকে কার্পাল টানেল বলি আমরা, সেটার উপরে এখানে একটা ব্যান্ড লাইক থাকে, সেটাকে আমরা বলি ফ্লেক্সর রেটিনাকুলাম। এবং এখান থেকে এই পাশ থেকে আমাদের রক্তনালী, নার্ভ এবং মাংসপেশি যে টেন্ডন বলেছি যে রগগুলো আছে সেই রগগুলো এখানে যে হাতের ভিতরে নার্ভের যে সাপ্লাই সেই সাপ্লাই দিয়ে রক্তনালী সাপ্লাই দিয়ে এবং যে হাতে যে আমরা কাজগুলো করি মুভমেন্ট, সেই মুভমেন্ট গুলোকে ধরে রাখতে সাহায্য করে ন্যাচারাল ব্যান্ড। সেই ব্যান্ডটা অনেক ক্ষেত্রেই যে অনেক সময় সেটা মোটা হয়ে যায়, হাইপারট্রফিড হয়ে যায় ওভার ইউজের জন্য, অনেক সময় ইনফ্লামেশন প্রসেসের জন্য সেটা ফুলে যায় সেই নার্ভটাকে চাপ দিয়ে রাখে। তো এই কার্পাল টানেল সিনড্রোমের তিনটা পার্ট আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। এর ভিতরে মাইল্ড এবং মডারেট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত মেডিকেশন, ফিজিওথেরাপি, ইনজেকশন আকারে স্টেরয়েড দেওয়া বা হাইড্রোডিসেকশন বলে বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। বাট সিভিয়ার ফর্মের ক্ষেত্রে গেলে তখন সেই ক্ষেত্রে আমরা নার্ভটাকে রিলিজ করে দিই, অর্থাৎ ফ্লেক্সর রেটিনাকুলামটাকে কেটে দিয়ে তখন সেই ব্যথা সেগুলো অনেক ক্ষেত্রে চলে যায়। তো এই কার্পাল টানেল সিনড্রোমের জন্য যেটা হয়, এটা কি কারণে হয়? একটা যে অতিরিক্ত কাজ করতে গেলে নির্দিষ্ট ধরনের কাজ, যেমন যারা সেলাই করেন হাতে, তারপর কাপড় ধোয়া, অনেক ক্ষেত্রে ভারী কাজ করতে গেলেও দেখা যায় যে কন্টিনিউয়াস কাজ যখন করা হয় তখন এরকম কার্পাল টানেল সিনড্রোম আমরা পাই। এবং এই নার্ভের চাপের জন্য আমরা স্পেসিফিক্যালি যেটা করি সেটাকে আমরা বলছি এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি। আমরা এই পরীক্ষাটা করে থাকি। সেই পরীক্ষাটা আমাদেরকে একটা ক্লু দেয় যে তার ক্লিনিক্যালি যখন মিলে যায় সেই কন্ডাকশন স্টাডির সাথে, তখন আমরা ধরে নিই যে এই রোগীটা সিটিএস এ আক্রান্ত। এবং এই সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম কিছু রোগের ক্ষেত্রে আমরা প্রকোপটা বেশি পাই। যেমন যাদের হাইপোথাইরয়েড থাকে, শরীর ভারী হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন প্রসেসে ঠিক হয়ে যাচ্ছে। তারপর যে প্রেগন্যান্সিতে অনেক ক্ষেত্রে বেড়ে যায়। ডায়াবেটিস যাদের থাকে তাদের এই ধরনের সমস্যাগুলা হয়ে থাকে। তো যখন দীর্ঘমেয়াদে থাকে, তো দীর্ঘমেয়াদে থাকলে সেই ক্ষেত্রে নার্ভের ক্ষতিগ্রস্ত হয়ে মাংসপেশি শুকিয়ে যায়। তখন হাতের এই পাশে কিছু দুর্বলতাও দেখা দেয়। তো কাজেই যদি কোনো রোগীর বা আপনাদের কারো যদি সেরকম থাকে যে হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তার আশেপাশে যে এলাকাটা আছে সেই এলাকাটা অবশ লাগছে, ঝিনঝিন করছে বা ব্যথা করতেছে, এবং যেই ব্যথা সাধারণ ওষুধপত্রে যাচ্ছে না, যে নির্দিষ্ট কাজগুলা বললাম যে সেই কাজগুলা যদি রিপিটেড করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যথা বেড়ে যায়, সেই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই একজন নিউরোসার্জন কাছে আপনি যোগাযোগ করবেন। পরবর্তীতে সেই নিউরোসার্জন অন্যান্য সমস্ত কিছুর পরীক্ষা-নিরীক্ষা করে তখন ওনারা একটা ডায়াগনোসিসে পৌঁছবেন যে এটা কি সেই কার্পাল টানেল সিনড্রোম কিনা, এবং কার্পাল টানেল সিনড্রোম যদি হয়েও থাকে সেটার সিভিয়ারিটিটা কতটুকু বা প্রকোপটা কতটুকু, অর্থাৎ সেটা কি মাইল্ড ফর্মে আছে, কি মডারেট ফর্মে আছে, কি সিভিয়ার ফর্মে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।